আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উন্নয়ন মহাপরিকল্পনায় ভুল উত্তরাঞ্চলে ভরাট বহু নদ নদী, এক দশকে জলবায়ু উদ্বাস্তু চরাঞ্চলের 9 লাখ মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা দেবে দক্ষিণ কোরিয়া, জামায়াত নেতাদের সাথে বৈঠক রাষ্ট্রদূতের। দুর্গাপূজার ছুটি আরও একদিন বাড়ছে, হামলায় আক্রান্ত হিন্দুদের প্রধান উপদেষ্টার তহবিল থেকে সহায়তা দেওয়া হবে। জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় লালমনিরহাটের ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি বরখাস্ত, আদালতে মানহানির মামলা। এবং কুমিল্লা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, মরদেহ ভারতে নিয়ে গেছে বিএসএফ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। উন্নয়ন মহাপরিকল্পনায় প্রকৃতি পরিবেশকে গুরুত্ব না দেয়ায় উত্তরাঞ্চলে বহু নদ নদী ভরাট হয়ে গেছে। এক দশকে চরাঞ্চলে বাস্তুচ্যুত হয়েছে অন্তত 9 লাখ মানুষ। বন্যা, খরা, তীব্র তাপদাহ, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে সর্বশান্ত এসব মানুষকে বলা হচ্ছে জলবায়ু উদ্বাস্তু। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দরিদ্র, বয়স্ক, প্রতিবন্ধী মানুষের ভাতা, আশ্রয়ন সুবিধা থাকলেও জলবায়ু উদ্বাস্তু এসব মানুষ পাচ্ছেন না সরকারি সহযোগিতা। দুর্বিষহ কাটছে তাদের জীবন। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে এখন অনেকটাই বদলে গেছে উত্তর জনপদ। 4 লেনের মহাসড়ক, ছোট বড় কয়েক হাজার ব্রিজ কালভার্টও বদলে দিয়েছে এই অঞ্চলের নদ নদীর আকার আর গতিপথ। উন্নয়নের মহাপরিকল্পনাগুলো করার আগে যথেষ্ট গবেষণা ও পরিবেশ সুরক্ষার পদক্ষেপ না থাকায় প্রাকৃতিক দুর্যোগও বেড়েছে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার গ্রাম অঞ্চলে, যার চরম শিকার হচ্ছেন প্রত্যন্ত এলাকার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চরের গ্রামগুলোতে। আমরা কই যাব, গরু বাছুর গোনা কই থব, সে সমস্যা। তারপরে চড়াই মুরগিগুলো আইনা থইছি, কোথায় হারা যায় কোথায় থাকে সেগুলো সে সমস্যা। নিরাপদ পানি নাই, ভালো ল্যাট্রিন নাই। প্রকৃতির বিরূপ আচরণে চরের জমি হয়ে গেছে অনাবাদি, রোগবালাই বেড়েছে। কর্মহীন লাখো মানুষ জীবিকার সন্ধানে ছুটছেন শহরের দিকে। এই পরিস্থিতিকে আগামীর জন্য অশনি সংকেত মনে করছেন বিশেষজ্ঞরা। এক ধরনের আবাদ হইতো, সেই আবাদগুলো কিন্তু এখন আর মানুষ করতে পারতেছে না। কারণটা হচ্ছে যে আমাদের যে 6 ঋতুর দেশ, সেই 6 ঋতু কিন্তু এখন আর বর্তমানে নেই। আশ্বিন মাসেও বন্যার প্রকোপ আমরা দেখছি এই অঞ্চলে। তার মানে আশ্বিন মাসে মানুষ কিছুদিন পরে ধান কাটবে, তাহলে এই সময় যদি বন্যা হয় তাহলে সেটা কি হবে? তার মানে আমাদের ফসলে একটা মারাত্মক প্রভাব পড়বে। নদী তীরবর্তী এবং চর অঞ্চলের মানুষ তারা এখন বিকল্প খুঁজছে যে কোথায় গেলে তাদের জীবন জীবিকাটা নিরাপদ হবে, নিশ্চিত হবে। সেই সকল জায়গায় তারা মাইগ্রেশন করার চেষ্টা করছে। বিশ্বব্যাংকের হিসেবে বাংলাদেশের উপকূল ও চরাঞ্চলের অন্তত 4 লাখ মানুষ প্রতি বছর বাসস্থান হারিয়ে উদ্বাস্তু হচ্ছেন জলবায়ুর বিরূপ প্রভাবে। 2050 সাল নাগাদ 1,33 লাখ মানুষ এই পরিস্থিতির শিকার হবেন, যা দেশের জন্য বিশাল সংকট তৈরি করবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তন কারণে যে বিভিন্ন অভিঘাতগুলো, বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়াগুলো, এটার কোনো ধারাবাহিকতা নেই। এগুলো ইরাটিক। নদী ভেঙে 500 ফুট, 1000 ফুট চলে এসছে। তারা যেটাকে নিরাপদ দূরত্ব মনে করছেন সেটা নিরাপদ নেই। আমরা এখন যেটাকে দেখছি, নদী পাড়ের মানুষ উদ্বাস্তু হচ্ছে। এর পরিণতিতে আবহাওয়া বদলাতে বদলাতে যদি এটি মরুকরণের দিকে যায় তাহলে তো এই অঞ্চলই জনশূন্য হয়ে যাবে। এই নদী কেন্দ্রিক মানুষের উদ্বাস্তু হওয়া, সেই উদ্বাস্তু হওয়াটাকে প্রতিহত করা দরকার। জলবায়ুর পরিবর্তনের ফলে 2050 সাল নাগাদ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশের প্রবৃদ্ধি 4% পর্যন্ত কমে যেতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী নভেম্বরে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা COP29 যা গুরুত্বের সাথে তুলে ধরতে চায় বাংলাদেশ। জলবায়ু উদ্বাস্তুদের জন্য ক্ষতিপূরণও চাওয়া হতে পারে এই সম্মেলনে।
বিশ্ব দরবারে প্রতি বছরই নানাভাবে জলবায়ুর ক্ষয়ক্ষতি মোকাবেলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে, পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং তা বাস্তবায়নের জন্য নানা রকমের কাঠামো তৈরি হচ্ছে। কিন্তু এই ক্ষতিগ্রস্ত মানুষেরা যে কথাগুলো প্রকৃতভাবে বলতে যাচ্ছেন তাকে সত্যিকার অর্থেই কোথাও প্রতিফলিত হচ্ছে কিংবা তাদের জন্য কোনো বন্দোবস্ত হচ্ছে, সেটাই এখন চাইছেন তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, নবাবগঞ্জ, দিনাজপুর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়ে দুবাই বা অন্য কোথাও গেছেন কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় তিনি আরো বলেন, ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা থাকলে আদালত চাইলে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরাবে, অন্য কোনো দেশে যাওয়ার জন্য। সেটার জন্য পাসপোর্ট লাগে, পাসপোর্ট তো ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারে। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ানের ট্রাভেল টু বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসায় সহযোগিতা করবে দক্ষিণ কোরিয়া। শুধু তাই নয়, তৈরি পোশাক রপ্তানি সহ সকল উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে দেশটি। দক্ষতা অর্জন করলে দক্ষিণ কোরিয়ার শ্রম বাজারে আরও বেশি বাংলাদেশি কর্মীর চাকরির সুযোগ রয়েছে বলে জানান দেশটির রাষ্ট্রদূত পার্ক ইয়ং সি। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান রাষ্ট্রদূত। জি.এম. তসলিমের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ার সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি আশা করেন আগামীতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় ও সম্মানজনক স্থানে পৌঁছাবে। এই সময় কোরিয়ায় জনশক্তি পাঠাতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান জামায়াতের আমির। আমরা আলোচনা করেছি সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলো, মূল্যবান অঙ্গগুলো হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন, তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কী সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে তারা ভেবেচিন্তে আশা করছেন তারা যে ভালোভাবে আমাদের কিছু সহযোগিতা করতে পারবেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জানান, পোশাক রপ্তানিতে বিশ্বে সুনাম অর্জন করেছে বাংলাদেশ। তার দেশের শ্রম বাজারে ভালো করতে হলে বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও ভাষাগত জ্ঞানের উপর জোর দেন তিনি। একই সাথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক নিতে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। I hope that Bangladesh has a more opportunity to sending Bangladeshi workers to Korea, and then in this taking this opportunity, I'd like to express the contribution made by Bangladeshi workers to the development of Korean economy. সামনের দিনগুলোতে ভূ রাজনৈতিক বিষয়ে এমন বৈঠক আরও হবে উল্লেখ করে রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক জানান, আগামীতে সব উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে দক্ষিণ কোরিয়া। জি.এম. তসলিম, এটিএন বাংলা, ঢাকা। দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করেন। এবার দশমীর আগে শুক্র শনিবার পড়েছে, তাই সরকার বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে। মাহফুজ আলম আরো বলেন, 5ই আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ন্যায় বিচার করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে সহায়তা পাবেন বলেও জানান তিনি। এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। এ সময় তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজায় মণ্ডপ এলাকা, বিসর্জন শোভাযাত্রা ও বিসর্জনের সময় সব ধরনের মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধ থাকবে। পটকা ও আতশবাজি ব্যবহার না করার অনুরোধও জানান ডিএমপি কমিশনার। শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী, ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। ঢাকা মহানগরীর প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি।
এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য করায় সাময়িক বরখাস্ত লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। এ মামলায় বাদীর সাক্ষী নিয়েছে আদালত পরে আদেশ দেবেন বলে জানানো হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে চাকুরি বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রশাসনে থাকা তাপসী তাবাসসুম উর্মির মতো স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর গুলশান ২ নম্বর চত্বরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি একথা বলেন। তার মতে স্বৈরাচার শেখ হাসিনার গণহত্যার মদতদাতাদের কোনোভাবেই সহানুভূতি দেখানোর সুযোগ নেই, তাদের অপসারণ করতে হবে। ক্ষমতায় থাকার সময় দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান বিএনপির এই নেতা। ডেঙ্গু প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান রিজভী। দেশের কিছু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিরহাটের উর্মি, তিনি আবু সাইদের মধ্যে একজন মহিমান্বিত আত্মদানকারী, তাকে বলছে সন্ত্রাসী। এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। সজীব ওয়াজেদ জয় সিঙ্গাপুরে একটি লবিস্ট ফার্ম ভাড়া করেছে তাদের পক্ষে ওকালতি করার জন্য। শেখ হাসিনার প্রত্যাবর্তন, শেখ হাসিনার পুনরুত্থান মানে আপনারা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। এদিকে প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের 60 মুদ্রা স্বাক্ষরিত কম্পিউটার অপারেটর এস.এম. মনিরুজ্জামানকে বহিষ্কার করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। বহিষ্কার হওয়া শেখ মনির সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ পদে ছিলেন। ফের রিমান্ডে পাঠানো হয়েছে দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও পুলিশ কর্মকর্তাকে। যাত্রাবাড়ি থানার ইমন গাজী হত্যা মামলায় 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে। সকালে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে তোলা হলে রিমান্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া যাত্রাবাড়ি থানার পৃথক হত্যা মামলায় দীপুমণিকে 7 দিন ও 5 দিন, জুনায়েদ আহমেদ পলককে 7 দিন ও 5 দিন, সালমান এফ রহমানকে 5 দিন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 7 দিন ও 4 দিন এবং ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে 4 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এছাড়া নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় জুনায়েদ আহমেদ পলকের আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম কোর্ট। এদিকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইজিপি শহীদুল হক সহ কয়েকজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন একই আদালত। এছাড়া মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী আনিসুল হককে। নিউ মার্কেট থানা মামলা নাম্বার 5 আর 24-এ এটি একটি বিস্ফোরক এবং হত্যা চেষ্টার মামলা। এই মামলায় জুনায়েদ আহমেদ পলক তাকে 10 দিনের রিমান্ডের প্রার্থনা করা হয়। সেই মামলায় বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলা যাত্রাবাড়ির 49/9/24, এটাও একটি হত্যা মামলা। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান তাদেরকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কুমিল্লা সীমান্তে বিএসএফ এর গুলিতে কামাল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিএসএফ সদস্যরা ওই যুবকের মরদেহ ভারতে নিয়ে গেছেন বলে জানা গেছে। রাত ৮টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত কামাল ওই উপজেলার পূর্ব জোড়াকানন ইউনিয়নের কুরিয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। তিনি মাদক ব্যবসায় জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিজিবি কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, নিহত কামাল ভারতীয় সীমান্তে ২৫ গজের ভেতর চলে গিয়েছিলেন বলে বিএসএফ তাকে গুলি করে। পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের একটি অংশ সম্মিলিত পরিষদের সভাপতি হয়েছেন কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন আবুল কালাম। সোমবার রাতে রাজধানীর উত্তরা ক্লাবে এক মতবিনিময় সভায় মনিরুজ্জামান ও আবুল কালামকে পরিষদের নেতৃত্বে আনার ঘোষণা দেন বিজিএমইএ এর সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী রেদওয়ান আহমেদ। তিনি বলেন, পোশাক খাতের নেতৃত্বের শূন্যতা পূরণ করবে নতুনরা। মতবিনিময় সভায় বিজিএমইএ এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কুতুবুদ্দিন আহমেদ, ফারুক হোসেন, বর্তমান সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক সহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রায় ১৫০ বছর যাবত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন। সোনা মসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, দুর্গাপূজা উপলক্ষে আগামী ৬ দিন এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বন্দর অভ্যন্তরে থাকা আমদানিকৃত পণ্য লোড আনলোডের কাজ স্বাভাবিক চলবে। আগামী ১৫ অক্টোবর সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। সিএনজি জ্বালানি চালিত নাগরিক যানবাহন চালক ও জীবিকা নির্বাহকারীদের ভোগান্তি নিরসনে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্নভাবে সিএনজি সরবরাহের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। সকালে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় চাহিদা অনুযায়ী সিএনজি সরবরাহ না করতে পারার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ব্যর্থতাকে দায়ী করেন দাবি আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বেলাল আহমেদ। তিনি বলেন, সকল পেশাদার চালকরা তাদের কষ্টার্জিত অর্থে এই জ্বালানি ক্রয় করে সেবা দিয়ে থাকেন, সুতরাং নিরবিচ্ছিন্নভাবে এই জ্বালানি প্রাপ্তি তাদের শ্রম ও নাগরিক অধিকার। এবারে পার্টেক্স খেলার খবর। জাতীয় দলে চাহিদা থাকা অবস্থাতেই আন্তর্জাতিক টি-20 ম্যাচ থেকে অবসর নিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলমান সিরিজে শেষবারের মতো তাকে টি-20 দলের জার্সি গায়ে দেখা যাবে। রিয়াদের অবসরের বিষয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, মাহমুদুল্লাহ লম্বা সময় ধরে দেশের হয়ে খেলেছেন। তার এই সিদ্ধান্ত নতুনদেরকে খেলার সুযোগ তৈরি করে দেবে। পরাগ আরমানের রিপোর্ট। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে নামের সুবিচার করতে পারেননি মাহমুদুল্লাহ, ব্যর্থ হন। শুরু হয় তার অবসরের গুঞ্জন। এই সিরিজই রিয়াদের শেষ সিরিজ। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, মাহমুদুল্লাহ হয়তো মনে করেছেন জাতীয় দলে চাহিদা থাকা অবস্থায় অবসরে যাওয়াটা তার জন্য মঙ্গলময়। 17 বছর আগে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের। তারপর বাংলাদেশের জার্সিতে খেলেছেন 139টি ম্যাচ। সবকিছু ঠিক থাকলে থামবেন 141টি ম্যাচ খেলে। নামের পাশে প্রায় 2500 রান। পার্ট টাইম বোলিং করে নিয়েছেন 40 উইকেট। তাছাড়া 43 টি-20 ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে 16 জয়ের বিপরীতে হেরেছেন 26টিতে। ধারণা করা হচ্ছে ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ম্যাচের আগেই সংবাদ সম্মেলনে টি-20 থেকে অবসরের কথা জানাতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। পরাগ আরমান, এটিএন বাংলা। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ খেলতে গোয়ালিয়র থেকে দিল্লিতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
হোটেল পৌঁছে উষ্ণ সংবর্ধনা পায় শান্ত লিটনরা। ভারতের কাছে টেস্ট সিরিজ 2-0 পরাজয়ের পর সিরিজের প্রথম টি-20তেও ধরাশায়ী হয় হাতুড়ি সিংহের দল। তবে সেই ব্যর্থতা ভুলে দিল্লিতে এবার টাইগারদের ঘুরে দাঁড়ানোর মিশন। আজ রাত 7:30টায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 69 রানে হারিয়েছে আয়ারল্যান্ড। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্রিকেট ইতিহাসে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে আইরিশরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে 101 রান যোগ করে আয়ারল্যান্ড। 45 রানে আউট হন বাল বার্নি। এরপর দলের 159-এ ফেরেন কার্টিস ক্যাম্পার, পল স্টার্লিং এর 88 আর হ্যারি টেক্টরের 60 রানের ইনিংসে 9 উইকেটে 284 রান তোলে আয়ারল্যান্ড। জবাবে 79 রানে 5 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে জেসন স্মিথের 91 রানের ইনিংসে পরাজয়ের ব্যবধান কমায় প্রোটিয়ারা। 23 বল বাকি থাকতে 215-তে অল আউট হয় তারা। এতে 2-1-এ সিরিজ জিতেছে ভ্যান্ডার ডুসেনের দল। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। উন্নয়ন মহাপরিকল্পনায় ভুল, উত্তরাঞ্চলে ভরাট বহু নদ নদী, 1 দশকে জলবায়ু উদ্বাস্তু চরাঞ্চলের 9 লাখ মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা দেবে দক্ষিণ কোরিয়া। জামায়াত নেতাদের সাথে বৈঠক রাষ্ট্রদূতের। দুর্গাপূজার ছুটি আরও একদিন বাড়ছে। হামলায় আক্রান্ত হিন্দুদের প্রধান উপদেষ্টার তহবিল থেকে সহায়তা দেওয়া হবে। জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় লালমনিরহাটের ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি বরখাস্ত। আদালতে মানহানির মামলা। এবং কুমিল্লা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, মরদেহ ভারতে নিয়ে গেছে বিএসএফ। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।